আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ইজি আইএলস উইথ বিএন ইমতিয়াজের নতুন একটা ভিডিওতে। আজকে থেকে আমরা পড়ব আইএলস লিসেনিং। আইএলস লিসেনিংয়ে থাকবে টোটাল 7টা ভিডিও, যার শেষ ভিডিও পাবলিশ হবে 27শে সেপ্টেম্বর। আজকে হচ্ছে 10ই সেপ্টেম্বর। আশা করি 10 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বরের যে 7টা ভিডিও পাবলিশ হবে, এই 7টা ভিডিও দেখার পরে আপনাদের যাদের এখন পর্যন্ত আইএলস লিসেনিংয়ে অনেক সমস্যা, 20টা তুলতে পারেন, 25টা তুলতে পারেন, কেউ কেউ আরও কম, তাদের জন্য এই 7টা ভিডিও হবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা নর্মালি বাংলাদেশিরা যেসব কারণে ভুল করি, এই সবগুলো ভুল এই 7টা ভিডিওতে তুলে ধরা হবে। এবং আমার বিশ্বাস, ইনশাল্লাহ আপনারা যদি আমার এই 7টা ভিডিও দেখতে পারেন, তাহলে হচ্ছে আপনারা 40-এ 40 পাওয়ার জন্য যত ধরনের দক্ষতা থাকা প্রয়োজন আইএলটিএস লিসেনিংয়ের জন্য, সবগুলো দক্ষতা আপনারা অর্জন করতে পারবেন। এখন আসি মেইন কথায়। আমাদের যেহেতু ভিডিওর টাইটেলই বলা আছে কীভাবে আমরা ফোকাস ধরে রাখতে পারবো। আচ্ছা, এখন আসি ফোকাসটা কেন ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশিদের যত সমস্যাটা হয়, যে আমরা নর্মালি কী বলি, আমরা বলি যে আমি তো আসলে ইংলিশ বুঝতেছি না, আমার জন্য হচ্ছে এই জিনিসটা খুবই দ্রুত হয়ে যাচ্ছে, আমারটা তো আরও স্লো হওয়া উচিত। আসলে এই জিনিসটা হওয়ার মেইন রিজনই হচ্ছে আমাদের প্রপার ফোকাস না থাকা। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে, আপনি যদি এখানে দেখান ভালো করে যে ডিলিং উইথ ইনকোয়ারিসে আপনি বসে আছেন, কিন্তু আপনি একটু পরে শুনলেন যে চলে গেছে গুড আইটি স্কিলস। এটাকে হচ্ছে ফোকাস না থাকা। আপনি যদি পরীক্ষা চিন্তা বাদ দিয়ে দুনিয়ার হাবিজাবি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার জন্য এটা হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু না। আর আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের হচ্ছে এইসব জিনিসটা খুবই নর্মাল। সো আমরা এসব জিনিস থাকার পরও কীভাবে হচ্ছে ভালোভাবে প্রতিটা লাইন আমরা ধরে ধরে পড়তে পারবো এবং প্রতিটা লাইন আমরা শুনতে পারবো প্রপারলি, যেন না মিস হয়, সেটা কীভাবে করতে হবে সেটাই আজকের ভিডিওর টার্গেট আমাদের। ঠিক আছে, আজকে আমরা আরেকটা জিনিসও শিখব, যাদের হচ্ছে প্রচুর পরিমাণ বানানে ভুল হয়। আইএলটিএস লিসেনিংয়ে আসলে আমাদের দুইটা কারণেই নাম্বার কাটা যায়। একটা হচ্ছে ফোকাস হারাই ফেলি। মনে করেন ফোকাস হারাই ফেলতে বলতে 3-এ আপনি বসে আছেন, হঠাৎ করে চলে গেল 4-এ। হ্যাঁ, তার মানে কি 3 আপনি পান নাই, তার মানে কিন্তু একটা নাম্বার এখানে চলে গেছে। এখানে আপনি প্যানিক করা শুরু করছেন, প্যানিক করার কারণে আপনার পুরা 30 মিনিটের যে লিসেনিং পরীক্ষা, সেটা পুরাটাই মাটি হয়ে যাবে। আরেকটা হচ্ছে আমাদের বানান ভুল হয়। এই দুইটা কারণেই আমাদের বাংলাদেশিদের প্রচুর পরিমাণে আইএলটিএস লিসেনিংয়ে নাম্বার কম যায়। বানান যাদের ভুল হবে তাদের জন্য আমি আজকে দুইটা টেকনিক দেখাবো। এই দুইটা টেকনিক দেখানোর পরে ইনশাল্লাহ আপনারা নিজ চোখেই দেখতে পারবেন যে আপনার কতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে। এখন মেইন কথা আরেকটা হচ্ছে যে, আপনারা যারা আইএলটিএস লিসেনিংয়ে ভালো করতে চান আমার সাথে, তারা প্লিজ দয়া করে ক্যামব্রিজ 18 টেস্ট নাম্বার যে 4, সেটা বের করেন, পার্ট 1। আমি যেভাবে করব ঠিক আমার সাথেই করবেন, দেন আপনারা মিলাই দেখবেন যে আপনার কতটুকু হয়েছে। আপনার যদি হয় সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাই দিবেন, কম পাইলেও জানাবেন, বেশি পাইলেও জানাবেন। এবং এরপরে যে কাজটা আপনাদের করতে হবে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এরপর ক্যামব্রিজ বই বের করবেন, 10, 11, 12, 13 যাই পান সামনে। কিন্তু অবশ্যই 16, 17, 18 এখন ধরার দরকার নেই, 19, 18 জাস্ট 4-এর একটাই আমার সামনে এখন করবেন। আর বাকিগুলো হচ্ছে শুরুর দিকেরগুলো করেন, করার পরে আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কতটুকু ইম্প্রুভমেন্ট আপনারা নিজ চোখে দেখতে পারতেছেন। ঠিক আছে, তাহলে আসেন আমরা কীভাবে ফোকাস ধরে রাখবো। ফোকাস ধরে রাখার জন্য প্রথমেই যে কাজটা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আপনার হেডফোনের সাউন্ডটাকে অবশ্যই বাড়াই দিতে হবে। যতটুকু সম্ভব আপনি বাড়াইতে পারবেন সেটা আপনার জন্য ভালো হবে। আপনি যদি হেডফোনের সাউন্ড বাড়ান, আপনি দেখবেন যে আপনি প্রতিটা কথা অক্ষরে অক্ষরে শুনতে পারতেছেন এবং আপনার কাছে মনে হবে যেন সাউন্ডটা অনেক স্লো। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে, আমি তো অনেক জোরে হেডফোন লাগায়া মানে অডিও শুনি, তারপরেও আমি কেন ধরতে পারি না? এটার রিজনটা হচ্ছে আপনি তো শুধু হেডফোনে সাউন্ড বাড়াইছেন, বাট ফোকাস ধরে রাখতে হলে আরও কয়েকটা জিনিস আপনাকে এখানে অ্যাড করতে হবে। সেই অ্যাডটাই আমি এখন আপনাকে দেখাই দিব। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে অবশ্যই আমাকে হেডফোনের সাউন্ডটাকে যতটা সম্ভব বাড়াই ফেলতে হবে। সেকেন্ড যে কাজটা করতে হবে, আপনি 25,000 টাকা খরচ করে যেহেতু আইএলটিএস পরীক্ষায় বসতেছেন, 30 মিনিট সময় পাবেন। 30 মিনিট পরেই দুনিয়া চিন্তা করবেন, এর আগে আসলে দুনিয়া চিন্তা করে আপনার লাভ নেই। ঠিক আছে, আপনাকে শুধুমাত্র পরীক্ষা রিলেটেড চিন্তা করতে হবে। আপনার মূল ফোকাসটা থাকতে হবে লিসেনিং, আর কোনো জায়গায় চিন্তা থাকা যাবে না। তাহলে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে কি? মাথাটাকে একদম খালি করে রাখা। প্রথম কাজ হচ্ছে হেডফোনের সাউন্ড বাড়াই ফেলা, দ্বিতীয় কাজ হচ্ছে মাথাটাকে একদম খালি করে ফেলা, তৃতীয় কাজ হচ্ছে দাগানো। আমি এখন প্রশ্নগুলোকে কিভাবে দাগাবো, অনেকেই যেটা করে যে কিওয়ার্ড দাগায়, এটা কিন্তু অনেক ম্যাক্সিমাম বাংলাদেশিদের জন্যই ভুল। কারণ কি, কিওয়ার্ড দাগাইলে আমরা যেহেতু বাঙালি, আমাদের হচ্ছে ফাঁকা বসে থাকতে ভালো লাগে না, আমরা হচ্ছে 1 মিনিট সময় পাইলেই অন্য চিন্তায় চলে যাব। তো কিওয়ার্ডের জিনিসটা হচ্ছে খুবই সেমভাবে একইভাবে কাজ করে। এই জিনিসটা পার্ট 1-এ তেমন বোঝা না গেলেও পার্ট 4-এ ভালো করতে হলে এই কিওয়ার্ডটা খুবই খারাপ একটা জিনিস হিসেবে কাজ করে। কারণ হচ্ছে আপনি পার্ট 4-এ যখন যাবেন, আপনাকে একটা উদাহরণ আমি দেখাই। সাপোজ দেখেন, এখানে আপনি বসে আছেন ওভারঅল, কারণ ওভারঅলের পরেই আপনি একটা ওভারঅল কিওয়ার্ড হিসেবে ধরে নিয়েছেন। আপনি জানেন যে ওভারঅলের পরে আমার আনসারটা থাকবে।
আচ্ছা, ওভারঅলে বসে আছেন, ঠিক আছে। ওভারঅল আপনি পাইলেন, ওভারঅল কমপ্লিট করার পরে এই আনসারটা আপনি সঠিক দাগাইলেন। এরপরে আপনি যে দেখলেন যে পরের যে আমার যে প্রশ্নটা হবে, এই হিজ আর্লি ক্যারিয়ার ইন প্যারিস, হিজ ক্যারিয়ার ই লাইনের পরে সোশ্যাল ইস্যুজের পরে সাচেস, এরপর হচ্ছে আমার আনসার। তার মানে কি আমি এই সোশ্যাল ইস্যুসে গিয়ে বসে থাকি, আমার আর কোনো টেনশন করার দরকার নেই। সোশ্যাল ইস্যুস আসলে তার মানে কি আমার আনসারটা পাওয়া যাবে। এই জিনিসটা হচ্ছে আমাদের ম্যাক্সিমামের জন্যই ভুল। আমি আসলে ভালো স্টুডেন্টের কথা বলতেছি না, যারা একটু আমার মতো দুর্বল তাদের জন্য আমি বলতেছি। যখন আপনি সোশ্যাল ইস্যুদের জন্য বসে আছেন তখন হচ্ছে কি হবে, আপনার ব্রেন কিন্তু ফাঁকা ফাঁকা বসে থাকবে না, আপনার অরুণচণ্ডী মন অন্যদিকে চলে যাবে। তখনই আপনি কিন্তু কি করবেন, ভুল করে ফেলবেন। আপনি হঠাৎ করে শুনলেন যে চলে গেছে এখানে ভিক্টর হুগোতে, তখন আপনারা যাবে মাথা নষ্ট হয়ে আসলে, আরে আমি তো বসে আছি সোশ্যাল ইস্যুদের জন্য, আমি ভিক্টর হুগোতে কেমনে গেলাম? তখন কিন্তু আমার পরীক্ষাটা অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা যেন না হয়, ফোকাস ধরে রাখার জন্য এর জন্য আমাকে দাগাইতে হবে খুবই সাবধানে। কীভাবে দাগাইতে হবে সেটা এখন আমাদের আজকের মানে মূল বিষয়। তাহলে আমি এখন পর্যন্ত তিনটা জিনিস বললাম। তিনটা জিনিস হচ্ছে কি, প্রথমে হচ্ছে আমাকে হেডফোনটার সাউন্ড বাড়াই নিতে হবে। সেকেন্ড হচ্ছে আমাকে কি করতে হবে, মাথায় কোনো রকম চিন্তা রাখা যাবে না। 3 নাম্বার হচ্ছে দাগানোটা কিভাবে হইতে হবে। 4 নাম্বারটা আমি দাগানোর পরে বলতেছি। দাগানোটা কিভাবে হবে আসেন শুরু করি। দাগানোর জন্য প্রথমেই আপনাকে উপরে লেখা থাকে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার। আচ্ছা, ওয়ান ওয়ার্ড অ্যান্ড অথবা অর, এটার মানেটা হচ্ছে একটা ওয়ার্ড ইউজ করতে পারবেন, অথবা শুধু একটা সংখ্যা ইউজ করতে পারবেন, অথবা একটা সংখ্যা এবং একটা ওয়ার্ড একসাথে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এই জিনিসটি প্রথমে আপনাকে দাগাইতে হবে, কারণ এটার উপরে আপনার আনসার কীভাবে হবে সেটা ডিপেন্ড করতেছে, ঠিক আছে। যদি 2 ওয়ার্ডস হয় সেক্ষেত্রে আমাকে 2 ওয়ার্ডস ইউজ করতে হবে, যদি আনসার 2 ওয়ার্ডস থাকে আর কি। আসেন মেইন জিনিসটা দাগাই। দাগানোটা কীভাবে হবে দেখেন, এই যে জব ডিটেলস লেখা আছে, এই জব ডিটেলস ফ্রম এমপ্লয়মেন্ট এজেন্সি, এ দেখেন আমি কিন্তু ভেঙে ভেঙে দাগাইছি, ঠিক আছে। ভেঙে ভেঙে দাগানোর কারণে যে জিনিসটা হবে, আপনার চোখের জন্য দেখতে সেটা খুবই সহজতর হবে, যার কারণে আপনি ফোকাসটা আর হারাবেন না তো সহজে। এরপর দেখেন কি দাগাইছি, রুল দাগাইছি, লোকেশন দাগাইছি। আচ্ছা, এখন যখন রুল দাগানো হবে তখন আপনার কাজ কি? তখন আপনার কাজ হচ্ছে চিন্তা করা যে এই জায়গায় কী বসতে পারে। যেহেতু জব ডিটেলস নিয়ে কথা বলা হইতেছে, রুল অবশ্যই কোনো একটা জব, আমার জবে কি কাজ সেটা হইতে পারে। সাপোজ মনে করেন আপনি শেফ হিসেবে কাজ করবেন, তার মানে রোলটা কী হইতে পারে, শেফ। তো সেই সম্পর্কে আমাকে একটা আইডিয়া করে নিতে হবে। জিনিসটা এমন না যে আপনাকে একদম সঠিক আইডিয়াই করতে হবে, জিনিসটা হচ্ছে এমন যে কী বসতে পারে সেই সম্পর্কে একটা চিন্তা করে নেওয়া। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার জন্য আমার যে ফোকাসটা সবসময় আমার লিসেনিংই থাকলো, অন্য কোথাও চলে গেল না, ঠিক আছে। তারপর আসেন লোকেশন। লোকেশনে দেখেন ফরডাম সম্পর্কে বলা হয়েছে, ফরডামের পরে সেন্টার আছে দেখেন। তার মানে আমি বুঝতে পারলাম কি লোকেশন নিয়ে কথা বলা হবে, একটা জায়গা নিয়ে কথা বলা হবে। লোকেশনের পরে ফরডাম এবং সেন্টারের মাঝখানে আমার একটা জায়গা নিয়ে কথা বলা হবে, যেটা সম্পর্কে হচ্ছে আমাকে আনসার করতে হবে। এরপর দেখেন একটা রোড নিয়ে কথা বলা হয়েছে, রোড ফরডাম, তার মানে একটা রোডের নাম বলা হবে, নাম অমুক রুট বা সংখ্যা রুট বলবে, ফরডাম নিয়ে বলা হবে, ঠিক আছে। এরপর দেখেন ওয়ার্ক ইনভলভস। তারপর দেখেন ডিলিং উইথ ইনকোয়ারিজ। দেখেন আমি কিন্তু ভেঙে ভেঙে দাগাইতেছি, ভেঙে ভেঙে দাগাইলে আপনাদের কিন্তু দেখতে সহজ হবে, ঠিক আছে। আপনার ব্রেনের জন্য, চোখের জন্য সেটা দ্রুততর কাজ করবে। আপনার ফোকাসটা সম্পূর্ণ কই থাকবে, সম্পূর্ণ ফোকাস থাকবে আপনার এই লিসেনিংয়ের মধ্যে। আপনারা জাস্ট আপনাদের বইটা নিয়ে আমার সাথে ট্রাই করেন, আপনারা নিজেরাই সেটা বুঝতে পারবেন, ঠিক আছে। এরপর দেখেন মেকিং অ্যান্ড রিঅর্গানাইজিং দ্যাম। এখন হচ্ছে কি বলা হয়েছে, কী কী কাজ করা লাগবে। একটা কাজ তো ডিলিং উইথ ইনকোয়ারিজ, আরেকটা কাজ কি মেকিং সামথিং। আমরা মেকিং বললে কোনো কিছু বানাইতে বলা হবে এবং তাদেরকে রিঅর্গানাইজ করতে বলা হবে। দেখেন আমি কী কী করতেছি, দেখেন আমি কিন্তু এখানে দেখেন জব ডিটেলস ফ্রম এমপ্লয়মেন্ট এজেন্সি দাগাইছি। তারপর দেখেন রুল, আমাকে রুল যখন বলা হয়েছে আমি কিন্তু বুঝতে পারছি আমাকে একটা রুল নিয়ে চিন্তা করে ফেলতে হবে আগে আগে যে কী হইতে পারে, কী বসতে পারে। তারপর লোকেশন নিয়ে বলা হইলে বুঝতে হবে যে এখানে লোকেশন সম্পর্কে বলা হবে। তার মানে কি আমি যে কাজটা করতেছি আমার সম্পূর্ণ ব্রেইনটাকে আমি লিসেনিংয়ের মধ্যেই রাখতেছি। কীভাবে যদি আপনারা করেন আপনার ফোকাস জিন্দিগিতে নষ্ট হবে না। তারপরে আসেন মেইনটেইনিং দ্য ইন্টারনাল। এখন বুঝতে হবে কি মেইনটেইনিং দ্য ইন্টারনাল, কোনো কিছু মেইনটেইন করতে বলা হয়েছে, তাই না। এরপরে দেখেন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে দেখেন রিকোয়ারমেন্ট। 6 নম্বরে বলছে কি রিকোয়ারমেন্ট কি এসেনশিয়াল, এমন একটা কিছুর কথা বলা হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ, নেসেসারি, এসেনশিয়াল, ঠিক আছে। তারপর দেখেন এ কাম অ্যান্ড ম্যানার, একটা কাম নেচার থাকতে হবে এবং কি বলছে অ্যান্ড ম্যানার। ম্যানারটা অবশ্যই কাম মানে পজিটিভ, মানে একটা ম্যানার সম্পর্কে এটা পজিটিভ নেগেটিভ যাই বলুক, বাট এখানে পজিটিভ, এটা কিন্তু আমি বুঝতে পারছি। আপনারা যদি না বুঝেন সমস্যা নাই, আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে দাগানোর সাথে সাথে একটু চিন্তা করতে হবে যে কী হইতে পারে, ঠিক আছে। তারপর দেখেন গুড আইটি স্কিল সম্পর্কে বলা হয়েছে। তারপর হচ্ছে আদার ইনফরমেশন,
এ জব, এখানে একটা জব নিয়ে কথা বলা হবে, যেটা কি হবে, ফার্দার অপরচুনিটিসও থাকবে এবং কি মে বি অ্যাভেলেবল লেখা আছে। দেখেন এ ড্যাশ জব, এখানের মধ্যে একটা জব সম্পর্কে বলা হবে, ফার্দার অপরচুনিটিস মে বি অ্যাভেলেবল। দেখেন আপনারাই দেখেন, এই যে ফার্দার অপরচুনিটিসের মাঝখানে মে বি অ্যাভেলেবল আছে সাথে, এখানে দেখেন আমি কিন্তু একটা গ্যাপ রাখছি, গ্যাপের কারণে কিন্তু এটা দেখতে আরও সহজতর হইতেছে আপনার চোখের জন্য, ঠিক আছে। তারপর কি দেখেন, ইজ অ্যাভেলেবল অনসাইট, কোনো একটা কিছু অনসাইটের মধ্যেই অ্যাভেলেবল আছে, তার মানে সেটা কি আমি একটা চিন্তা করে নিচ্ছি এখানে কি বসতে পারে, মানে কি আমি আসলে কিন্তু বোঝার চেষ্টা করতেছি যে কি কি বলা হয়েছে, আমি অর্থটা দাঁড় করানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। এখন দেখেন এভাবে যদি আপনারা দাগান, আপনার ফোকাস কি জীবনে নষ্ট হবে? অবশ্যই না। এখন কিছু কথা মাথায় রাখতে হবে, এই যে ওয়ার্ক ইনভলভস আছে, রিকোয়ারমেন্ট আছে এবং আদার ইনফরমেশন আছে, ঠিক আছে। এই যে বোল্ড হরফে যে 3টা কথা 4টা 5টা কথা বলা আছে, এই বোল্ড হরফের কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ বোল্ড হরফের কথা সবসময় খুবই জোর দিয়ে আইএলটিএস লিসেনিংয়ে বলা হবে, কখনোই কিন্তু তাদেরকে সিনোনিম বা প্যারাফ্রেজ করা হবে না। সো এই জিনিসগুলো খুবই মাথায় রাখবেন যে এই কথা যখন বলবে তখনই আপনাকে একদম ভালোভাবে রেডি থাকতে হবে যে না দেখেন আমার কিন্তু আনসার চলে আসতেছে, ঠিক আছে। যেমন দেখেন ওয়ার্ক ইনভলভ যখন বলা হবে চোখে চোখে কিন্তু আপনি পড়ে ফেলছেন ডিলিং উইথ ইনকোয়ারিজ, তারপর আপনার কলমটা এই জায়গাতে নিয়ে বসে থাকবেন যে মেকিং, ডিলিং উইথ ইনকোয়ারিজে বলার পরই কিন্তু আপনার আনসারটা বলা হবে। তো এইভাবে কিন্তু আপনাকে রেডি থাকতে হবে সবসময়। এখন আরেকটা 4 নম্বর যে কাজটা এখন আমাদের করতে হবে, দাগানো শেষের পরে আপনাকে যে কাজটা করতে হবে, প্রতিটা লাইন বলবে আপনাকে একবার করে কারেক্ট চিহ্ন দিতে হবে। তার মানে কি এই লাইনটা শেষ, তার মানে কিন্তু আপনার ফোকাসটা সম্পূর্ণ কই আছে, প্যাসেজেই আছে। রুল বলা শেষ, দাগাই দিবেন। লোকেশন বলবে ফরড্যাম সেন্টার, দাগাই দিবেন। তারপর কি আবার রোড ফরড্যাম দাগাই দিবেন, ঠিক আছে। এভাবে আপনারা যাবেন এবং দাগানো শুরু করবেন। আচ্ছা আমরা শুরু করি। আপনারা যারা ক্যামব্রিজ 18 আমার সাথে করতেছেন তারা আবার দাগান সব কিছু মুছে, কিন্তু আমি আর মুছতেছি না যেহেতু সময় একটু বাঁচবে এতে আর কি। আর আপনারা আবার নতুন করে দাগান, তাহলে পরীক্ষার মতো করে একটা সিচুয়েশন তৈরি হবে, ঠিক আছে, যে সময়টা পাবেন। আচ্ছা আমি আপনাদেরকে নতুন করে মুছে দিই, তাহলে আপনাদের জন্য পরীক্ষার সিচুয়েশনে জিনিসটা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি সব মুছে দিচ্ছি। আচ্ছা যতক্ষণ মোছা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে একটু কথা বলি যে আমাদের কিন্তু ব্যাচ শুরু হবে 27 সেপ্টেম্বর থেকে। যেই ব্যাচের ছাত্র সংখ্যা 15 জন। এই ব্যাচে ভর্তি হতে হলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে। ব্যাচে আমাদের সাথে কেন পড়বেন সেটা সম্পর্কে যদি একটু বলি, আমাদের ব্যাচে টোটাল 15 জন থাকবে, 40টার উপরে ক্লাস হবে, 40টার উপর টপিক ওয়াইজ টেস্ট হবে। টপিক ওয়াইজ টেস্ট বলতে কী বোঝানো হচ্ছে এখানে, যেমন আপনি আমার সাথে পার্ট 1 মাত্র করতেছেন, পার্ট 1 করা শেষ, পার্ট 1 করার পরে আমরা যেহেতু 2 ঘন্টার ক্লাস, প্রতিদিন যে টপিক শেষ হবে তার উপর 3 থেকে 4টা পরীক্ষার নগদ নিয়ে নিব। তাহলে আপনার কি হবে, আপনার যে কোন জায়গায় এখনও সমস্যা থাকবে ক্লাস করার পরে সেটা সম্পর্কে কিন্তু আপনারা খুবই ভালোভাবে আয়ত্ত করে ফেলতে পারবেন, ঠিক আছে। তারপর 40টা টপিক ওয়াইজ টেস্টের পর হবে 8টা পার্শিয়াল টেস্ট, মানে লিসনিং যখন শেষ হবে আমরা 4 দিনে টোটাল 8টা পরীক্ষা নিব লিসনিংয়ের উপর। তারপর সব যখন কোর্স শেষ হয়ে যাবে, মানে বাকি যে 4টা মডিউল, টোটাল 4টা মডিউল যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করব, তখন আমরা টোটাল 4টা ফুল টেস্ট নিব, যেটা আপনাকে প্রপারলি রেডি করে দিবে, আপনি ডিরেক্ট পরীক্ষার হলে বসতে পারবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যে 2টা জিনিস নিয়ে আমি এখন কথা বলবো, আমাদের কোর্স যখন আপনি করবেন, যাদের স্পিকিংয়ে খুবই সমস্যা আছে, স্পিকিং যারা খুবই ভয় পান, স্পিকিংয়ে খুবই দুর্বল, তাদের জন্য আমাদের স্পেশাল ক্লাস আছে। ওইখানের মধ্যে আমার নিজের বানানো কিছু এক্সক্লুসিভ ট্যাম্পলেট আছে, যে ট্যাম্পলেট ইউজ করে আপনারা যখন কথা বলবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার সাথে সাথে রাতারাতি অনেক ইম্প্রুভমেন্ট চলে এসেছে, ঠিক আছে। তো আমি শুধুমাত্র স্পিকিংয়ের জন্যই ট্যাম্পলেট দিব না, আমার নিজের বানানো কিছু রাইটিং ট্যাম্পলেট আছে, যে জিনিসগুলো আপনাদেরকে ভালো করতে অনেক হেল্প করবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আসলে আমরা শুরু করি। আপনাদের কাজ সবাই আশা করি দাগানো মুছে ফেলছেন। আপনাদের কাজ এখন আমি যখন অডিও ছাড়বো, অডিওতে যখন পার্ট 1 শুরু হবে তখনই আপনারা দাগায়া আমার মতো করা শুরু করবেন, ঠিক আছে। চলেন তাহলে শুরু করি। 4. Part 1. You will hear a man who works at an employment agency phoning a woman who is looking for a job. First, you have some time to look at questions 1 to 5.
Now listen carefully and answer questions 1 to 5. Hello? Oh, hello, is that Julie Davison? Yes. This is Greg Preston from the employment agency. We met last week when you came in to inquire about office work. Oh, that's right. Now, we've just had some details come in of a job which might interest you. Okay. So this is a position for a receptionist. I believe you've done that sort of work before? Yes, I have. I worked in a sports centre for a couple of years before I got married and had the children. Right. Well, this job's in Fordham, so not too far away for you, and it's at the medical centre there. Okay. So where exactly is that? It's quite near the station on Chastens Road. Sorry? Chastens Road. That's Chastons. Okay, thanks. So what would the work involve? Dealing with inquiries from patients? Yes. And you'd also be involved in making appointments, whether face-to-face or on the phone, and rescheduling them if necessary. Fine, that shouldn't be a problem. And another of your duties would be keeping the centre's database up to date. Then you might have other general administrative duties as well, but those would be the main ones. Okay. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. Now listen and answer questions 6 to 10. Now, when the details came in, I immediately thought of you because one thing they do require is someone with experience. And you did mention your work at the sports centre when you came in to see us. Yes, in fact I enjoyed that job. Is there anything else they're looking for? Well, they say it's quite a high-pressure environment. They're always very busy, and patients are often under stress. So they want someone who can cope with that and stay calm, and at the same time be confident when interacting with the public. Well, after dealing with 3 children all under 5, I reckon I can cope with that. I'm sure you can. And then another thing they mention is that they're looking for someone with good IT skills. Not a problem. So you'd be interested in following this up? Sure. When would it start? Well, they're looking for someone from the beginning of next month. But I should tell you that this isn't a permanent job. It's temporary. So the contract would be just to the end of September. But they do say that there could be further opportunities after that. Okay. And what would the hours be? Well, they want someone who can start at 7:45 in the morning. Could you manage that? Yes, my husband would have to get the kids up and off to my mother's. She's going to be looking after them while I'm at work. What time would I finish? 1:15. That should work out all right. I can pick the kids up on my way home, and then I'll have the afternoon with them. Oh, one thing. Is there parking available for staff at the centre? Yes, there is. And it's also on a bus route. Right. Well, I expect I'll have the car, but it's good to know that. Okay, so where do I go from here? Well, if you're happy for me to do so, I'll forward your CV and references, and then the best thing would probably be for you to phone them so they can arrange for an interview. Great. Well, thank you very much. You're welcome. Bye now. Bye. ওকে, এটাই ছিল আমাদের পার্ট 1। এখন আসেন পার্ট 1 নিয়ে একটু কথা বলি, লাস্ট কিছু কথা। আচ্ছা, আপনারা কি দেখছেন কি না, আমি কিন্তু
রুল যখন বলছে, যখন জব ডিটেলস ফ্রম এমপ্লয়মেন্ট এজেন্সি, যখনই এমপ্লয়মেন্ট এজেন্সি বলছে তার মানে আমি বুঝে বলছি আমার এমপ্লয়মেন্ট এজেন্সিতে চলে আসছে, আমি কিন্তু রাইট চিহ্ন দিচ্ছি। তারপর আবার জব ডিটেলস নিয়ে কথা বলছে, দেখেন এটাও কিন্তু আমি গুল্লা দিয়ে দেখাই দিছি আপনাদেরকে। যখনই রুল বলছে, রুল কিন্তু ডিরেক্ট বলে নাই, বাট একটা সিনোনিম ইউজ করছে, বাট এটা বোঝা গেছে যে রুল, তখনই কিন্তু আমি রিসেপশনিস্ট বলে দিছি। কারণ আমি এর জন্য আগেই বলছি যে আগেই চিন্তা করে নিতে হবে যে এখানে কি বসতে পারে। যখন চিন্তাটা করে ফেলবেন তখন যদি কোনো প্রকার সিনোনিমও ইউজ করে তখন হচ্ছে আপনাদের কিন্তু জিনিসটা আর কোনো মিস হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। লোকেশন বলছে ফোর্ডহাম, তারপর কি বলছে কি সেন্টার, মেডিকেল সেন্টার। দেখেন আমি কিন্তু বলছিলাম ফোর্ডহাম বলবে, সেন্টারের মাঝামাঝি কিছু একটা বলবে, মেডিকেল সেন্টার। তারপর রোডের নাম কিন্তু বলছে, দেখেন ওয়ার্ক ইনভলভস কিন্তু দেখেন কোনো প্রকার সিনোনিম হয় না। আমি আগেই বলছি যে বোল্ড হরফে কোনো কিছু কিন্তু কোনো প্রকার সিনোনিম হয় না। ডিটেলিং উইথ ইনকোয়ারি, দেখেন খুব স্পিডে কিন্তু জিনিসগুলো বলা হয়েছে, বাট আপনি যখন এইভাবে পড়বেন তখন আপনার আর এই জিনিসগুলো স্পিড মনে হবে না। তারপর দেখেন আগে কী করছি, আমরা কিন্তু চিন্তা করে রাখছি কোনো কিছু একটা বানাইতে হবে, মেকিং কী বানাইতে হবে, অ্যাপয়েন্টমেন্ট বানাইতে হবে এবং এগুলোকে রিঅর্গানাইজ করা লাগবে। তারপর দেখেন মেনটেনিং দ্য ইন্টারনাল ডাটাবেস সম্পর্কে বলা হয়েছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন। দেখেন এই অংশটা কিন্তু খুবই একটু দ্রুত গতিতে চলে গেছে। আপনারা যদি আমার মতো করেন আপনাদের কাছে জিনিসটা অবশ্যই স্লো লাগবে, ঠিক আছে। রিকোয়ারমেন্ট কী বলছে, তারা এমন একজনকে চাইছে যাদের মধ্যে কি এক্সপিরিয়েন্সটা খুবই দরকার। দেখেন এই জন্য কিন্তু আমাকে আগে চিন্তা করে ফেলতে হয়, তাহলে কিন্তু আমি আর কোনো প্রকার ভুল আমার পক্ষে করা সম্ভব হবে না। কাম নেচার লাগবে এবং কি বলছে এমন একজনকে চাইছে তারা যাদের কনফিডেন্ট আছে তারা নিজেদের উপর। গুড আইটি স্কিলের কথা বলা হয়েছে। তারপর জব সম্পর্কে বলা হয়েছে, জবটা কি টেম্পোরারি, ফার্দার অপরচুনিটি। দেখেন আমি যাই দেখানো হয়েছে তাই কিন্তু আমি রাইট দিয়ে দিছি, তাহলে আমার ফোকাসটা কই থাকলো, আমার ফোকাসটা কিন্তু সম্পূর্ণরূপে লিসনিংয়ের মধ্যেই থাকলো। এখন আপনারা যদি এইভাবে ট্রাই করেন আপনাদের লিসনিংয়ে ভুল হওয়ার সম্ভাবনা একদমই ক্ষীণ। এখন আসেন যাদের হচ্ছে কি হয় বানানে ভুল হয় তাদের জন্য আমার কিছু টিপস। আসেন আমরা যারা নর্মালি এইচএসসি পরীক্ষা দিই আমাদের মিনিমাম যোগ্যতা কিন্তু এইচএসসি পাস করা, আমরা যারা নর্মালি আইএলটিএস পরীক্ষা দিই, আমি ভুল বলছিলাম সরি, আমরা যারা নর্মালি আইএলটিএস পরীক্ষা দিই আমাদের নর্মাল যোগ্যতা কিন্তু মেইনলি আমরা মিনিমাম যাদের যোগ্যতা সেটা হচ্ছে এইচএসসি পাস করার পরে আমরা আইএলটিএস দেওয়া শুরু করি। তো এইচএসসি পাস দিলে আমরা আমাদের এইচএসসি পর্যন্ত ইংলিশে অনেক ওয়ার্ডই লেখা লাগে এবং আইএলটিএসে এমন কোনো কঠিন ওয়ার্ড আসে না যেটা সম্পর্কে আমরা আগে কখনো দেখি নাই। সব কিছুই আমাদের জন্য কি সিমিলার থাকবে, সিমিলার থাকার পরে আমরা বানান ভুল করি। এর জন্য আপনারা যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে অবশ্যই বানানগুলোকে ভেঙে ফেলবেন, এটাকে সিলেবল স্টাইলে ভাঙবেন। যেমন রিসেপশনিস্ট দিয়ে আমি আপনাকে দেখাই, রিসেপশনিস্ট কিন্তু অনেক কঠিন, কিন্তু এটাকে আপনি বারবার উচ্চারণ করবেন রিসেপশনিস্ট, রিসেপ। এখানে আমি ভাঙলাম রি সবাই লিখতে পারবে, রি স্যাপ সিইপি রিসেপ। শন সবাই জানে শন, নিস্ট IST, এভাবে ভাঙবেন। আমি কয়ভাবে ভাঙছি, রি স্যাপ শন নিস্ট, এভাবে আপনারা প্রতিটা বড় কঠিন সব কিছুকে আপনারা কী করবেন ভেঙে করবেন। এখন আসেন আরেকটা মানুষের যে সমস্যাটা হয়, যেমন সাপোজ ম্যাজিক আর ম্যাজিক মানে কি আপনি কনফিউশনে পড়ে যান যে কোনটা সঠিক। এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে যেইটাই কনফিউশন লাগবে, মনে করেন এখানে জি হবে না জে হবে, দুইটাই লিখবেন। দুইটা লেখার পরে আমি তো বারবার বলতেছি এমন কোনো ওয়ার্ড আসবে না যেটা আপনারা কখনো আগে দেখেন নাই, অবশ্যই এমন ওয়ার্ড থাকবে যেটা আপনারা করে আসছেন কখনো না কখনো। তখন যখন দুইটা ওয়ার্ড আপনারা দেখবেন আপনি আপনার ব্রেনকে বলবেন যে দুইটার মধ্যে কোনটা সুন্দর লাগে আপনার কাছে। সুন্দর বলতে ব্রেন আপনাকে ওইটাই দেখাবে যেটা আপনার কাছে ফ্যামিলিয়ার, তো আপনারা তখন অবশ্যই কি দেখাবেন এই যেটা বেশি আপনার কাছে ভালো লাগতেছে সেটাই আপনারা দেখাবেন। তো এই দুইটা পদ্ধতি আপনারা যদি ফলো করেন তাহলে আপনার বানান ভুল হবে না। আর লিসেনিংয়ের জন্য আপনারা যদি এভাবে ট্রাই করেন আপনাদের লিসেনিংয়ের ফোকাস জীবনে নষ্ট হবে না এবং আপনারা কখনো লিসেনিং ভুল করবেন না, এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, ঠিক আছে। এটাই ছিল আমাদের আইএলটিএস লিসনিং পার্ট 1, কীভাবে ফোকাস রাখা যায় সেটা সম্পর্কে ভিডিও যদি ভালো লাগে আপনারা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে এবং আপনারা যদি আমার কাছে পড়তে চান, যেহেতু সিট সংখ্যা খুবই সীমিত, খুবই জলদি যোগাযোগ করলে আপনারা সিট পাবেন, যেহেতু আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আর কি। আর অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান যে আপনারা আমার সাথে যারা করলেন কয়টা মিলাইতে পারছেন, আগে কয়টা মিলাইতে পারতেন। আর 18 করার পরে আপনারা অন্যান্য যত ক্যামব্রিজ বই আছে সেগুলোর পার্ট 1 করে সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাই দেবেন। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।